আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মা মুবারক। বাংলাদেশে ইতিমধ্যে জুমার নামাজ আদায় হয়ে গেছে। মানে পৃথিবীর পূর্ব গোলার্ধে নামাজ আদায় হয়ে গেছে, মধ্য গোলার্ধে এখনো হয়নি, পশ্চিম গোলার্ধে হবে আরও অনেক পরে। মন ভালো নেই, রাতে ভালো ঘুম হয় না, ইদানিং ঘুমাইলেই স্বপ্ন দেখি, আর আমার স্বপ্ন বেশিরভাগ সত্য হয়। আমি খুব দুশ্চিন্তায় আছি। আমার জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশ, শকুনেরা আবার যেন খামচে 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 খেতে আসে। আমার একটা অনেকগুলো কবিতার মধ্যে একটি কবিতার নাম স্বাধীনতা। দেখি স্বাধীনতা কবিতাটা কোথায়। ঈদ, স্বাধীনতাও, জেলখানাও, লাভ ইজ লাইফ, লাভ ইজ পাওয়ার, ইচ্ছে করেই সাংবাদিক। কত কবিতা লিখেছিল বাবারা ঈদ। হাজার হাজার কবিতা লিখেছি। এক্সাইল, আমার 21শে ফেব্রুয়ারি, আমি কাগজ কলম নিয়ে বসলেই এক টান দিলেই কবিতা হয়ে যায়, জানো? হ্যাঁ, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সেফই আমার জীবন। যারা আমাকে নিয়ে কবিতা লিখেছে এক তরুণী, আমার প্রেমে হাবুডুবু খেয়ে এই তরুণী অবশেষে গায়ে আগুন লাগিয়ে দিয়ে আত্মহত্যা করেছে। বিষ পানে আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু তার মা বাবা তাকে হেলিকপ্টারে করে নিয়ে গেছিল হাসপাতালে। 11 দিন পর সে জ্ঞান ফিরে পেয়েছিল। কিন্তু বসন্ত আও, দেখেছ বসন্ত কবিতা? জেলখানা থেকে এসে লিখেছি। এই স্বাধীনতা কবিতা কোথায় রে? হ্যাঁ, এই পেয়েছি মনে হয়। বিপন্ন মানবতা, দেবী। দেবী কবিতা একদিন পড়েছিলাম মনে হয়, না? সাংবাদিক, স্বদেশ ভূমির তরেই। আমি কথা বললেই হয়ে যায় কবিতা, তুমি যে আমার প্রাণের ববিতা।
বিজনে নির্বাসনে আবার ফিরিব বাংলায়। ইচ্ছে করে মুই কার খালু। আজকে তোমাদেরকে এটা শোনাবো, বুঝছো? তারপর আগুন, দারুণ মজা। কিন্তু আমার আরো কবিতা, বিপ্লব কবিতাটা কোথায় আছে? কত কবিতা রে বাবা রে। অডিয়েন্স, তয় আহমেদ সজল। ইয়াস, প্রেম সাম্রাজ্যের মহান অধিপতি, মহান প্রেম সম্রাট। সারা আলী, প্রিন্সিপাল মোশাররফ হোসেন, সুলাইমান বাদল, হেলেনা জাহাঙ্গীর, আরো অগণিত অগণিত অগণিত। দেখি কেউ কেউ এসে পড়ো। এটাকে অ্যাক্টিভ দিলে হয় না? এই তোমরা কি জানো বাংলাদেশের সাথে যুদ্ধ লাগাতে চায় কতিপয় এমডি দিদার, জেএসডি। জেএসডি করো তুমি এখনো? জেএসডি মানে তুমি জানো? হ্যাঁ, জারদ সন্তানের দল। আমাদেরকে গালাগালি করতো আমরা যারা, আমি বেসিক্যালি জাসদের লোক ছিলাম না। বেসিক্যালি জাসদের ভুল রাজনীতির শিকার এই জাতি। সিরাজুল আলম খান দেশ স্বাধীন হওয়া পর্যন্ত তিনি সঠিক ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান হয়ে গেছে ক্ষমতা লিপ্সু, দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট। তার দলের লোকদের কন্ট্রোল করতে পারেনি। দুর্বল প্রশাসক ছিলেন। ঠিক আছে? স্বাধীনতা, কবি শেফাতুল্লাহ, এই কবিতার রচনাকাল 1972 সালের শেষের দিকে আমার মনে পড়ে যতটুকু, কিন্তু আমি সঠিক তারিখ এখানে লিখে রাখিনি। তার মানে 52 বছর আগের। যে শিশুটি জন্ম নিয়েছে 52 বছর আগে, সে এখন দাদা নানা হয়ে গেছে, তাই না? বুড়ো হয়ে গেছে, বুড়ো বুড়ি। আমার এই সবুজ টুপিটিতেই আমার খুব ভালো লাগে আমাদের নবীজির সুন্নত। ঠিক আছে? জীবন, স্বাধীনতা মানে কি জানো? আমার কাছে স্বাধীনতা মানেই আমার বুক থেকে তোমাকে ছিনিয়ে নেয়া। স্বাধীনতা মানে লক্ষ কোটি প্রাণের আর্তনাদ, কারো মা বাবা ভাই বোন প্রিয়জনকে হারানোর, আবার কারো ইজ্জত সম্ভ্রম হারানোর আর্তনাদ। আমার কাছে স্বাধীনতা মানেই সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, স্বজনপ্রীতি, ঘুষ, হত্যাযজ্ঞ আর ধর্ষণ। সত্য কথা লেখার অপরাধে কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ সকল মুক্তিকামী মানুষের জীবন বিপন্ন হওয়া। ফতোয়াবাজ, অসৎ রাজনীতিক আমলা, শাসক শোষকদের
পোষা মাস্তান আর চাঁদাবাজদের দৌরাত্মে দেশ রসাতলে যাওয়া। আমার কাছে স্বাধীনতা মানে মোটা কাপড় আর দুপুটো ভাতের জন্য, একটুকু আশ্রয়ের জন্য, মা বাবাকে, তাদের যুবতী কন্যাকে পতিতাবৃত্তিতে ঠেলে দেয়া। বিশ্ব ব্যাংক, IMF সহ সকল দাতা গোষ্ঠীর কাছে দেশ ও দেশের অসহায় মানুষকে জিম্মি করে রাখা। আমার কাছে স্বাধীনতা মানে চারিদিকে শুধুই হাহাকার আর হাহাকার। শিক্ষিত যুবক যুবতী তথা কর্মক্ষম জনগোষ্ঠীর বেকারত্বের অভিশাপ, জনজীবনে নিরাপত্তার জন্য ব্যাকুলতা, এক কথায় জীবন বাঁচানোর আকুলতা। জীবন আমার কাছে স্বাধীনতা মানে শুধুই হতাশা আর আতঙ্ক। নরপশুরা আবারও হিংস্র দাঁত বের করে ভুয়া দেশ প্রেমিক সেজেই, ভুয়া ধর্মের মুখোশ পরেই আসছে ধেয়ে আমাদের নির্মূল করবে বলে। তাই বলি, ওগো জীবন, তোমরা সাবধান হয়ে যাও, নয়তো ওরা আমাদের প্রজন্মকে ফেলবে নির্মূল করে। একদিন আমি থাকবো না, তুমিও থাকবে না, কিন্তু স্বাধীনতা থাকবেই। তাকে যে থাকতেই হবে। হে আমাদের প্রিয় স্বাধীনতা, তুমি আমাদের নতুন প্রজন্মের জন্য থেকো চির আশীর্বাদ হয়ে। আজকের এই ভয়ঙ্কর রূপে নয়, অন্য রূপেই, যে রূপে আমরা সরি যে রূপে আমরা দুজনে হব তোমাতেই একাকার দুর্জয় তারুণ্যে, অবশ্যম্ভাবী মহাবিপ্লবের রণাঙ্গনে, মহান বিজয়ের পতাকা তলে। শেষের পংক্তিটা আবার পড়ি, হ্যাঁ, ভুল হয়ে গেছে। হে আমাদের প্রিয় স্বাধীনতা, তুমি আমাদের নূতন প্রজন্মের জন্য থেকো চির আশীর্বাদ হয়ে। আজকের এই ভয়ঙ্কর রূপে নয়, অন্য রূপেই, যে রূপে আমরা দুজনে হব তোমাতে একাকার দুর্জয় তারুণ্যে, অবশ্যম্ভাবী মহাবিপ্লবের রণাঙ্গনে, মহান বিজয়ের পতাকা তলে। নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে। দেখেছ, কবিরা হলো নবী, মানে ভবিষ্যৎ বলতে পারে। দি poets আর prophets, কবিরা ভবিষ্যৎ বলে দিতে পারে। আজ থেকে 52 বছর আগে আমি যা লিখেছি সেগুলো দেখো এখনো এই সমাজ ব্যবস্থার জন্য, এখনকার জন্য সেটা প্রযোজ্য। ঠিক বলেছি? তাই আমার ঘুম আসে না, আমার ঘুম আসে না। আমি শুধু দেখতে পাই স্বপ্নের মধ্যেই, চোখ বুঝলেই স্বপ্নে দেখি ওই সব পিশাচেরা, শকুনেরা হাঁটছে ধেয়ে, হাঁটছে ধেয়ে আমার বাংলা মাকে চিবিয়ে খাবে বলে। আমাদের স্বাধীনতার পতাকা তারা ছিঁড়ে ভিড়ে তছনছ করে দিতেই। তোমরা দেখা, আচ্ছা ভাই, আমাকে যদি কি মারো তাহলে তো ঘুষি খেতেই হবে, টিট ফর ট্যাট, তাই না? ঘুষি মেরলে পাটকেলটি খেতেই হবে। নিউটন কি বলেছেন তৃতীয় সূত্রে? নিউটনের তৃতীয় সূত্র তোমরা জানো? Every action has got its own reaction.
তুমি আমাকে একটা থাপ্পড় দিবে, আমিও তোমাকে 3টা থাপ্পড় দিব। অ্যাকশন হলে রিয়াকশন আছে। ভারতীয় পতাকা পদদলিত করা হয়েছে বুয়েটের সামনে, মাটিতে ফেলে তার উপর দিয়ে হেঁটে গিয়েছে, তাকে অসম্মান করেছে। কোথায় কারা করেছে? বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা যেই বিশ্ববিদ্যালয়ে পড়ে, বুয়েটে চান্স নেওয়ার জন্য চেষ্টা করেন, তারপরে যদি না পায় ঢাকা মেডিকেল কলেজ। এই দুইটা হলো সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো প্রতিযোগিতা নেই, সেখানে টাকা দিলেই ভর্তি হওয়া যায়। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগে অত কোনো জটিল ছিল না, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওগুলিকে আমরা মফস্বল বলতাম, খ্যাত বলতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারাটা ছিল একটা সৌভাগ্যের ব্যাপার এখনো। তবে এখন যদিও এরপরে রাজনীতিবিদদের দ্বারা প্রভাব দলের লোকদের বিভিন্ন কোটায় ভর্তি করত, স্পোর্টসম্যানদের জন্য বিভিন্ন জনগোষ্ঠী, মুক্তিযোদ্ধা কোটায়, সেই জন্যই 2018 সালে কোটা বিরোধী আন্দোলন গড়ে ওঠে, যার ফলশ্রুতিতেই শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হতে হয়। অনেক কথা, এর মধ্যে কিছু কুচক্রী মহল, বিশেষ করে বিদেশে বসে বসে, আমেরিকায় বসে একটা নির্লিকুত্তা রাজাকার, কুখ্যাত রাজাকার, বেয়াদব, অধ্যশিক্ষিত, মূর্খ, মিথ্যুকবাজ, ছোট লোক, গরিব, নিজেকে সাংবাদিক বলে, আমি তাকে বলে সাংঘাতিক বলি। আর এক বদমাইশ হিন্দু মালুর গোষ্ঠী, মালু, এটা হিন্দু রাজাকার, তার নাম পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশে আটা দিয়ে, ময়দা দিয়ে সে ট্যাবলেট বানিয়ে শত শত মানুষ হত্যা করে, সে তাকে ধরতে পারলে শেখ হাসিনার সরকার ফাঁসিতে ঝুলাতো। সেখান থেকে পালিয়ে প্যারিসে গিয়ে, ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়ে বসে বসে মিথ্যা রটনা করে। তোমরা মনে করো যে আরে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে, তালি তালি তালি, কত কিছু ভালো। নো, এটা মিথ্যা কথা বলে। 100টার মধ্যে 99টা মিথ্যা কথা সাজিয়ে গুছিয়ে বলে। আমার মতো তারা শব্দ বোমা মারতে পারে? সত্য কথা, আমার যারা শত্রু, আমার কোনো শত্রু নাই, যদিও আমি কারো ক্ষতি করিনি, যদিও কেউ শত্রুতা করেও যদি বলে সেফুদা গালিবাজ, আমি তো গালি দেই না, শব্দ বোমা মারি, প্রতিবাদ করি। প্রতিবাদের ভাষা, পুঞ্জীভূত প্রতিবাদের ভাষা হলো শব্দ বোমা। আমি শব্দ বোমার আবিষ্কারক। কিন্তু আমার শত্রুরাও বলে সেফুদা কখনো মিথ্যা কথা বলেনি, নেভার এভার। ছোটবেলা থেকে আমার প্রতিজ্ঞা ছিল সদা সত্য কথা বলিব, কখনো মিথ্যা কথা বলিব না, মিথ্যা হলো পাপের মা। আরেকটা, ওটার নাম নিতে চাই না, সাংঘাতিক, তোমরা চিনো, আমেরিকার নিউ ইয়র্কে অনেকবার মাইরও খেয়েছে ও, নেড়ি কুত্তার মতো, বিলাই বিলাই, ও বহুত মাইর খাইছে, কিন্তু ওর হাড্ডি ভাঙে না, চেহারা দেখলে ছোরের মতো দেখা যায়, বুঝছা? এরকম দাঁড়িয়ে গেছে। আবার ট্যাক্সি চালায়, ট্যাক্সি ড্রাইভার, শালা ট্যাক্সি ড্রাইভার, তুই আসস দেশের রাজনীতি নিয়ে কথা বলতে? অশিক্ষিত, মূর্খ, অর্ধশিক্ষিত, বর্বর, ছোট লোক, গরিব। আর পিনাকি ভট্টাচার্য, সে ডাক্তার ছিল, মেধাবী ছাত্র ছিল, ছাত্র ইউনিয়ন করত, কিন্তু তার কুচক্রী মনোভাবের জন্য পার্টিতে নিয়ম হলো সিনিয়রদের সম্মান করতে হবে। যদি কোনো সিনিয়ররা ভুল করে, সেটা সামনে বসে, পার্টির অনুশীলন আছে, পার্টির নিজস্ব মিটিং আছে, আত্মসমালোচনার সুযোগ আছে, আত্মশুদ্ধির জন্য আত্মসমালোচনা করা যায়। কিন্তু গণজাগরণ মঞ্চে সে একচ্ছত্র নেতৃত্ব নিতে চেয়েছিল, তখন তাকে
লাত্তি মেরে বের করে দেওয়া হয়েছে কমিউনিস্ট পার্টি থেকে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি থেকে। তার নাম পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য, আই টেল ইউ স্টপ। আই নো তুমি অনেক জায়গায় বলেছ, গতকালকে গোলাম মাওলাম রনি বলেছে, আমি শুনিনি যদিও, আমি অন্যদের এত সব কথা শুনি না, কারণ এইসব বস্তা পচা আলতু ফালতু মিথ্যাচারিতা আমার শোনার সময় নেই। আমি একজন জিন্দাপীর, দরবেশ, ফকির, আমি গবেষক, আমি দার্শনিক, এ যুগের শ্রেষ্ঠ দার্শনিক। আমি হলিউডে অভিনয় করি, বলিউডে অভিনয় করি, আমি থিয়েটারে অভিনয় করি। আমার এত সময় নাই। আমি অনেক প্রজেক্ট নিয়ে কাজ করি। আমার মূল কাজ হলো লেখাপড়া করানো, মানুষকে আলোর পথে নিয়ে আসা। ইলুমিনাটি মানে বোঝা, কথা বোঝা গেছে? অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা। আর তোরা বদমাইশরা মানুষকে আলোর থেকে অন্ধকারে নিয়ে যাচ্ছিস, স্বাধীনতা থেকে পরাধীনতার দিকে নিয়ে যাচ্ছিস। আর ওই সাংঘাতিক ক্রিমিনাল বলেছে কি, ইস্ট পাকিস্তান, বাংলাদেশকে ইস্ট পাকিস্তান বলে। জুতা সেরাস, এই ফকিন্নির পোলা, রাজাকারের পোলা, ছোট লোক, তোর জন্যই জুতা। তো নামটা না বললে হবে না, অনেকে চিনবে না, কারণ আজকে থেকে এর নাম যারা জানে না তারাও জেনে ফেলবে, ভাইরাল হয়ে যাক, ভাইরাল করেই দিই, কি বলো? এর নাম সাংঘাতিক ইলিয়াস হোসেন। জুতা আছে দেখছ? জুতা, আমার জুতা যারা খেয়েছে তারা মানুষ হয়ে গেছে। যা স্বপ্ন দেখছিস বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানাবি, আর কিছুই বললাম না। আমার হাসিটাই যথেষ্ট, বিদ্রুপের হাসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম। সৎ জীবন যাপন করুন, মিথ্যা প্রপাগান্ডা বন্ধ করে দিন। ডক্টর ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবেন। গণতন্ত্র হলো বহুদলীয় গণতন্ত্র, সর্বদলীয় গণতন্ত্র। আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না, জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না। ওইসব পোলাপানের কথায় আমরা নাচি না, কথা বোঝা নাই? যেসব পোলাপানদেরকে নাচাইছি, উঠাইছি, আমার পিঁপড়া বাহিনী বানাইছি, তাদের আবার দিক ভেঙে দিব। বেশি বাইরো না নাতিপুতিরা, অনেক বেড়েছ। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণ সিদ্ধান্ত নিবে ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে। আমার ভোট আমি দিব, যারে খুশি তারে দিব। এই পরিস্থিতি সৃষ্টি করার জন্যই একটা ক্ষমতার হাত বদল হয়েছে, অনেক লোককে জীবন দিতে হয়েছে। এনাফ, এনাফ ইজ এনাফ। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আপনার দুই পায়ের মধ্যে, দুই পাই কবরেই, আমারও প্রায় কবরে। আমার জীবনে কোনো লোভ নেই, একটা লোভ আছে অবশ্য, নাতি পুতিদের জন্য, সেটা হলো কচি কচি সুন্দরী তরুণী। কিন্তু আপনার তো সেই যন্ত্রপাতিও ঠিক নাই, আপনি তো ইনভ্যালিড মাল। দেশের জন্য কিছু করে যান। শান্তিতে ভুয়া নোবেল পুরস্কার পেয়েছেন, শান্তির জন্য কোনো কাজ আপনি দেশে পৃথিবীতে করেননি। আপনি শুধু অশান্তি সৃষ্টি করেছেন। বুড়া বেড়া, আমার কথা যেন কানে যায়। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, দুলামিয়া সদাকারের পোলা, বি কেয়ারফুল, ওকে? কে বলছে? শেপুদা বলছে। লাভ ইজ পাওয়ার। মানুষকে ভালোবাসুন, সম্পদকে নয়। বহুত মাল কামাইছেন, গরিব মিসকিন ফকিন্নিদের রক্ত শোষণ করেছেন। আপনি রক্ত শোষা ইউনূস।
I said, be careful. প্রফেসর ডক্টর আসিফ নজরুল অত্যন্ত মেধাবী একজন দেশপ্রেমিক মানুষ, কঠোর পরিশ্রমী। আমি তাকে জীবনেও দেখিনি। ডক্টর ইউনূসকে দেখেছি অনেক বছর, 15 থেকে 20 বছর একসাথে কাজ করেছি স্বনির্ভর বাংলাদেশে, দেশকে স্বনির্ভর করার জন্য। কিন্তু তিনি শুধু নিজের স্বার্থপরতা দেখেছেন। বাট প্রফেসর ডক্টর আসিফ নজরুল একজন আইনের শিক্ষক, অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। 2 টাইমস, আপনারা জানেন না, 2 বার ডক্টরেট করেছে। হতে পারে, আমার জানা মতে 2 বার, হতে পারে আরো বেশি বার। তার অধীনেও অনেকে ডক্টরেট করেছেন আইন শাস্ত্রে। লোকটাকে আমি অনেক ভালোবাসি, তাকে আমার অনেক সৎ বলে মনে হয়। প্রফেসর ডক্টর আসিফ নজরুল, আই স্যালিউট ইউ ভাইয়া। তার সাথে আমার জীবনে টেলিফোনে একবার শুধু কথা হয়েছে, তাও 7-8 বছর আগে সম্ভবত। তখন আমি শব্দ বোমা শুরু করি নাই, কিন্তু আমি তো প্রায় 30-40 বছর থেকেই অনলাইন অ্যাক্টিভিস্ট। অনেকে বলবে এটা কি কয়, অনলাইন অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, ফেসবুক আবিষ্কারের আগেও অনেক অনেক সোশ্যাল মিডিয়া চালু হয়েছে। পালটকের নাম শুনেছ? 1998 সালের ডিসেম্বর মাসে, কি বলেছি, 1998 সালে, আমার বাবা মারা যাওয়ারও 7-8 মাস আগে আমি পালটক বাংলাদেশ সাব ক্যাটাগরি খোলাইছি। ওকে, আমার বাবা মারা গেছেন 1999 সালের 7ই মে। ইয়েস, 7ই মে ইংল্যান্ডে মারা গেছেন। সেখান থেকে কফিন, তার লাশ বাক্সবন্দি করে নিয়ে যাওয়া হয়েছে। আমার বড় জ্যাঠাজি কবি নজরুল যেদিন মারা গেছে, ঠিক সেদিন, সম্ভবত 1974 সাল ছিল। তিনিও আমার বড় জ্যাঠাজি, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন জ্যাঠাজি, অনেক জ্ঞানী ছিলেন। তিনিও ইংল্যান্ডের বার্মিংহামে ইন্তেকাল করেছেন। তার লাশও বাক্সবন্দি করে দেশে পাঠানো হয়েছে। আমাদের পারিবারিক গোরস্থানে তাদের দাফন করা হয়েছে। যাই হোক, অনেক কথা বেশি বলবো না, কাম বেশি করব। কথা কম, কাম বেশি। নিজেকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। তাই 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে। সামনে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। সবাই, প্রতিটি বাংলাদেশি প্রাণ ভরে মহান বিজয় মাসকে উদযাপন করুন, স্বাধীনতা উপভোগ করুন, নিজেরা স্বনির্ভর হন, অন্যের উপর তাকিয়ে থাকবেন না। ভারত আমাদের কখনো অ্যাটাক করবে না, আপনারা লিখে রাখেন। এটা আমি বলছি, আমি একজন ফকির মানুষ। আমরা যদি উস্কানি না দেই, আমরা যদি তাদের জাতীয় পতাকাকে অসম্মান না করি, আমরা তাদের জাতীয় পতাকাকে অসম্মান করেছি বলেই আগরতলাতে তারা আমাদের কনসুলার অফিস ভিতরে ঢুকে ভেঙে ফেলেছে। আমাদের জাতীয় পতাকা তারা ছিঁড়ে মেরে ফেলেছে, কি করেছে, ধ্বংস করেছে। সেখান থেকে আমাদের সম্ভবত কনসুলার অফিস ক্লোজ করে নিয়ে আসা হয়েছে, ডিপ্লোমেটকে নিয়ে আসা হয়েছে। কলকাতাতে তারা আক্রমণ করেছিল, বাট আমাদের মমতা আপা না তো, দিদি বলি, তাই না, মমতা ব্যানার্জি তার পুলিশ বাহিনী দিয়ে সেটা রক্ষা করেছেন। সেই জন্য তাকে ধন্যবাদ জানাই। মমতা ব্যানার্জি বেসিকলি বাংলাদেশেরই নাগরিক, বাংলাদেশের সন্তান। তিনিও বাঙালি, তিনিও বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসেন, শ্রদ্ধা করেন।
1971 সালের আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যদি ভারত আমাদের আশ্রয় না দিত, ইন্দিরা গান্ধীর সরকার এবং ভারতের জনগণ আমাদের অনেক আন্তরিকতার সাথে গ্রহণ করেছে। মুসলমান হয়েও আমাদেরকে তারা, হিন্দুরা তাদের বাড়িতে ভাড়া দিয়েছে। সাধারণত হিন্দুরা মুসলমানদের তাদের বাড়ি ভাড়া দেয় না, কিন্তু তারা দিয়েছে, আশ্রয় দিয়েছে, খেতে দিয়েছে, অস্ত্র দিয়ে সাহায্য করেছে, সমর্থন যতটুকু দরকার দিয়েছে, প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে। ভারতের সহযোগিতা ছাড়া এদের স্বাধীন হতো না, কোনোদিনও হতো না। 71-এ পরাজিত ঘাতক রাজাকার আল বদর আল শামসা যারা এদেশের স্বাধীনতা চায় নাই, তাদের এদেশে থাকারই কোনো অধিকার নেই। চক্রান্ত করে শেখ হাসিনাকে প্যাচে ফেলে, বিপদে ফেলে দেশ থেকে বাধ্য করেছি। শেখ হাসিনা পারত দেশে থাকতে, অনেক রক্তপাত হতো, তিনি রক্তপাত ঠেকাবার জন্য, যাতে করে কোনো রক্তপাত না হয়, এদেশের মানুষকে জীবন দিতে না হয়, তাই তিনি চলে গেছেন নিজের প্রাণ নিয়ে। তোদের প্রাণ ছিল তাকে হত্যা করবে, সেই সুযোগ দেয়া হইবে না শয়তান। যথেষ্ট হয়েছে। আমি 10,000 কিলোমিটার দূর থেকে সব জানি, সব বুঝি, কাজেই স্টপ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলছি, ভারতকে উস্কানি দিবেন না। উস্কানি দিয়ে যুদ্ধ লাগাবার কোনো প্রয়োজন নেই। নিজেরা স্বনির্ভর হন, নিজেরা দুবেলা খেয়ে পরে নিজেদের সন্তানদেরকে মানুষ করুন, লেখাপড়া করান। নিজেরা স্বনির্ভর হলে অন্যদের কাছে যাবার দরকার নেই। আমাদের অনেক ডাক্তার আছে, ভালো হাসপাতাল নেই। হাসপাতাল গড়ে তুলুন, ভারতে চিকিৎসার জন্য যাবার দরকার নেই। এই যে আমি বিশ্বের সবচেয়ে সুন্দর দেশে, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ, পৃথিবীর সবচেয়ে পরিষ্কারাচ্ছন্ন শহর ভিয়েনাতে থাকি। অস্ট্রিয়া, দি বিউটিফুল কান্ট্রি অফ দি ওয়ার্ল্ড। এদেশ একটা স্বনির্ভর দেশ। তার পাশে সুইজারল্যান্ড, অপূর্ব সুন্দর দেশ। সুইজারল্যান্ডও একটি স্বনির্ভর দেশ। নিজেকে স্বনির্ভর করুন, আপনার কোনো প্রয়োজন নেই অন্যদের দেশে গিয়ে ভিক্ষা করার। লাভ ইজ পাওয়ার। প্রেম ধর্ম সেরা ধর্ম। জয় বঙ্গ, জয় জনতা, জয় মানবতা।